বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি গোলদার মোহাম্মদ মহিতুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। একটি দীর্ঘ সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সেই দিকটি বিবেচনা করে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন। এই কার্যক্রমে সরাসরি আমাকে যুক্ত করার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রম তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক ভূমিকা পালন করছে। আমরা নিয়মিত অধ্যায় ভিত্তিক কস্ট অ্যাকাউন্টিং কোর্সের উপর লেকচার পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমাদের নবম লেকচার। আমরা আজ আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং কোর্সের অষ্টম অধ্যায় জব কস্টিং নিয়ে। তাহলে শুরুতেই আমরা দেখে নিব জব কস্টিং এই অধ্যায়ের সিলেবাসে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। বিল্ডিং ব্লক কনসেপ্টস অফ কস্টিং সিস্টেমস, জব কস্টিং অ্যান্ড প্রসেস কস্টিং সিস্টেমস, জব কস্টিং evaluation and implementation, time period used to compute indirect cost rates, normal costing and actual costing, normal job costing system in manufacturing, general ledger and subsidiary ledgers, batch costing and contract costing। এই ছিল আমাদের আজকের এই অধ্যায়ের সিলেবাসের বিষয়গুলো। এখন আমরা দেখব আমাদের আজকের এই লেকচারে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেসব বিষয়গুলো আজকের লেকচারের পরে তোমাদের ধারণা পরিষ্কার হবে, যেসব বিষয়গুলো সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা লাভ করবে, সেসব বিষয়গুলো হলো জব হিসাব ব্যয় বা জব কস্টিং, জব হিসাব ব্যয়ের বৈশিষ্ট্য বা ফিচার্স অফ জব কস্টিং, জব ব্যয় ও ব্যাচ ব্যয়ের মধ্যে পার্থক্য, ঠিকাদার কার্য ব্যয় ও জব ব্যয়ের মধ্যে পার্থক্য এবং অসমাপ্ত ঠিকাদার কার্যের মুনাফা নির্ণয়। এছাড়াও এ সম্পর্কিত গাণিতিক কিছু সমস্যা আমরা আলোচনা করব। তাহলে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। শুরুতেই আমরা জেনে নিব জব বলতে আমরা কি বুঝি এবং জব কস্টিং বলতে আমরা কি বুঝি। ক্রেতাদের ফরমাশ অনুযায়ী দ্রব্য উৎপাদন করলে তাদের প্রত্যেকটি কাজকে আলাদা জব বলে। অর্থাৎ যদি ক্রেতার ফরমাশ অনুযায়ী একটি কাজ করা হয়, সেটিকে আমরা একটি জব বলছি। যখন কোনো প্রতিষ্ঠান গ্রাহক বা ক্রেতাদের চাহিদা, নমুনা বা ফরমাশ অনুযায়ী দ্রব্য উৎপাদন ও সরবরাহ করে, তখন উক্ত ফরমাশ সরবরাহকারী প্রতিষ্ঠান যে পদ্ধতিতে উৎপাদন ব্যয় নির্ণয় করে তাকে জব হিসাব ব্যয় বা জব কস্টিং বলে। অর্থাৎ যদি ক্রেতাদের ফরমাশ অনুযায়ী দ্রব্য তৈরি হয় এবং তার জন্য যে হিসাব পদ্ধতি ব্যবহৃত হয়, সেই পদ্ধতিটিকে আমরা বলছি জব কস্টিং। আমরা উদাহরণের মাধ্যমে দেখি কোন কোন প্রতিষ্ঠানে জব কস্টিং আমাদের চর্চা করা হয়। যেমন ছাপাখানা, জাহাজ নির্মাণ শিল্প, জুতা নির্মাণ কারখানা, আসবাবপত্র তৈরি কারখানা,
ইত্যাদি প্রতিষ্ঠান জব শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। জব শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান সমূহ যে পদ্ধতিতে প্রতিটি জবের উৎপাদন ব্যয় শ্রেণীবিন্যাস পূর্বক জব ভিত্তিক উৎপাদন ব্যয় নির্ণয় করে ব্যবস্থাপনাকে উক্ত জবের উৎপাদন ফলাফল সরবরাহ করে তাকে জব ব্যয় হিসাব বা জব কস্টিং বলে। তাহলে আশা করি জব কস্টিং সম্পর্কে তোমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। এখানে জব বলতে আমরা আবারও বলি যে ক্রেতার ফরমাইশ অনুযায়ী যদি কোনো কাজ করা হয় সেটিকে জব বলছি, এবং তার জন্য যে পদ্ধতিতে আমরা হিসাব সংরক্ষণ করছি সেই পদ্ধতিকে আমরা বলছি জব কস্টিং। তাহলে আমরা এই সংজ্ঞার উপর ভিত্তি করে কিছু বৈশিষ্ট্য দেখে নেই যে জব কস্টিং এর মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রত্যেকটি জবের জন্য আলাদা নম্বর প্রদান করা হয়। নম্বর অনুযায়ী প্রতিটি জবের ব্যয় পৃথকভাবে নির্ণয় করা হয়। প্রতিটি জবের লাভ ক্ষতি আলাদাভাবে নির্ণয় করা সম্ভব। প্রতিটি জব স্বাধীন এবং পৃথক। প্রতিবারই ক্রেতার বর্ণনা ও ফরমাশ অনুযায়ী উৎপাদন করা হয়। জব কার্য শুরু করার পূর্বেই খরচ পূর্ব নির্ধারিত হয়, ফলে পৃথক খরচের সঙ্গে তুলনা করে উৎপাদন ক্ষমতা প্রমাণ করা যায়। খরচ পূর্ব নির্ধারিত থাকায় অতি সহজেই টেন্ডার প্রদান করা যায়। আর সর্বশেষে আমরা বলছি কাজ সমূহের কোনো স্ট্যান্ডার্ড নেই, অর্থাৎ প্রতিটি কাজই একটি আলাদা নন স্ট্যান্ডার্ড কাজ। ঠিকাদার কার্য এবং ব্যাচ ব্যয়ের আওতাভুক্ত পদ্ধতি। ঠিকাদার কার্য এবং ব্যাচ ব্যয় এই দুটি জব ব্যয়ের আওতাভুক্ত পদ্ধতি। তাহলে এই পেয়ে গেলাম আমরা আমাদের বৈশিষ্ট্য সমূহ। একটি জবের কি কি বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটি জবের জন্য আলাদা নাম্বার থাকে, প্রত্যেকটি জব স্বাধীন থাকে এবং তাদের হিসাবগুলো পূর্ব থেকেই নির্ধারিত থাকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো ক্রেতার ফরমাইশ অনুযায়ী প্রত্যেকটি জব আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে তাদেরকে আমরা বলছি জব, এবং এই জব যে পদ্ধতিতে হিসাব নিকাশ করা হয় তাকে আমরা বলছি জব কস্টিং। তাহলে আমরা এবার একটি পার্থক্য দেখে নেই জব ব্যয় হিসাব ও ব্যাচ ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য। যেহেতু আমরা বলছি যে ব্যাচ কস্টিং ও জব কস্টিং এর অনুরূপ একই শ্রেণীভুক্ত, তাহলে দুটির মধ্যে আসলে তফাৎটা কোথায় সেটি আমরা একটু দেখি। আমরা এভাবে উপস্থাপন করব পার্থক্যের বিষয় দিয়ে, এবং সাথে সাথে ঘর করে আমরা সব করে এটি উপস্থাপন করব। তাহলে প্রথমেই দেখি উৎপাদনের পরিমাণ। ক্রেতার চাহিদার পরিমাণের উপর উৎপাদনের পরিমাণ নির্ভর করে, অর্থাৎ ক্রেতা যখন চাহিদা দেয়, ফরমাইশ দেয়, তখন এটি উৎপাদন করা হয়। আর ব্যাচ কস্টিং এর ক্ষেত্রে বাজারে পণ্যের চাহিদা এবং নিজস্ব উৎপাদন ক্ষমতার উপর উৎপাদনের পরিমাণ নির্ভর করে। প্রকৃতির ক্ষেত্রে আমরা বলছি প্রতিটি জব স্বতন্ত্র ও স্বাধীন, এক জবের সাথে অন্য জবের কোনো মিল থাকে না। আর ব্যাচ ব্যয়ের ক্ষেত্রে আমরা বলছি ব্যাচ ব্যয়ের ক্ষেত্রে সাধারণত একই ধরনের বহু দ্রব্য উৎপাদন করা হয়, অর্থাৎ একটি ব্যাচে একই ধরনের অনেকগুলো দ্রব্য একসাথে তৈরি হয়, কিন্তু জবের ক্ষেত্রে প্রত্যেকটি আলাদা এবং স্বতন্ত্র। ব্যয় নির্ণয়। প্রতিটি জব একটি একক এবং প্রতিটি এককের জন্য আলাদাভাবে ব্যয় নির্ণয় করা হয়। আর ব্যাচের ক্ষেত্রে আমরা বলছি একগুচ্ছ পণ্য একটি ব্যাচে উৎপাদন করা হয়, অর্থাৎ একসাথে একই ধরনের অনেকগুলো পণ্য এক ব্যাচে উৎপাদন করা হয়, এবং ব্যাচের মোট উৎপাদন ব্যয়কে ব্যাচের উৎপাদিত পণ্যের সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি একক পণ্যের উৎপাদন ব্যয় পাওয়া যায়। প্রয়োগ ক্ষেত্র। আমরা বলছি যে কোন কোন ক্ষেত্রে জব কস্টিং ব্যবহৃত হয় আর কোন কোন ক্ষেত্রে ব্যাচ কস্টিং ব্যবহৃত হয়। জব কস্টিং এর প্রয়োগ ক্ষেত্র হলো ছাপাখানা, জাহাজ নির্মাণ শিল্প, জুতার কারখানা, আসবাবপত্র ইত্যাদি প্রতিষ্ঠানে জব ব্যয় পদ্ধতি প্রয়োগ করা হয়। আর ব্যাচ ব্যয়ের ক্ষেত্রে আমরা বলছি টেলিভিশন, রেডিও, রুটি, বিস্কুট, ঔষধ, খাদ্যদ্রব্য, খেলনা, পোশাক পরিচ্ছদ
ইত্যাদি ক্ষেত্রে আমরা ব্যাচ বইটি ব্যবহার করে থাকি। গুদামজাতকরণ, এক্ষেত্রে ক্রেতার অর্ডার অনুযায়ী পণ্যটি উৎপাদন করা হয় এবং কারখানা থেকেই প্রতিটি ডেলিভারি দেওয়া হয়। অর্থাৎ যেহেতু ক্রেতার ফরমায়েশ অনুযায়ী আমরা জব কস্টিং বা একটি জব করে থাকি, সেক্ষেত্রে ক্রেতা যখন অর্ডার দেয় তখনই এটা উৎপাদন শুরু হয় এবং উৎপাদন শেষ হলে ক্রেতাকে এটি কারখানা থেকেই ডেলিভারি দিয়ে দেওয়া হয়। কিন্তু ব্যাচ কস্টিং এর ক্ষেত্রে আমরা ক্রেতার চাহিদা না থাকলেও বাজারের চাহিদার কথা চিন্তা করে উৎপাদন করি এবং একসাথে অনেক পণ্য উৎপাদন করার ফলে কিছু পণ্য আমরা গুদামজাত করে রাখি। এটাই হলো দুটি কস্টিং সিস্টেমের মধ্যে তফাৎ। তাহলে আমরা আমাদের একই ধর্মী দুটি কস্টিং সিস্টেম, একটিকে আমরা বলছি জব কস্টিং, আরেকটা হলো ব্যাচ কস্টিং। এই দুটির মধ্যে কি তফাৎ সেটি আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব গাণিতিক সমস্যা। আমরা জব কস্টিং এর উপর ধারাবাহিকভাবে দুটি গাণিতিক সমস্যা দেখব। প্রথমটি আমরা প্রথমে দেখে নেই। এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটি আমরা দেখে নেই। এখানে বলা আছে দ্য পার্টিকুলার্স অফ এ কমপ্লিট জব আর অ্যাজ ফলোজ। ব্রেক ম্যাটেরিয়ালস 1200 কেজিস এট টাকা 15, অর্থাৎ 1200 কেজি ম্যাটেরিয়াল লাগে 15 টাকা দরে। ব্রেক লেবার 750 আওয়ার এট টাকা 4 পার আওয়ার। লেবার আমরা সাধারণত ঘন্টা হিসাব করে মজুরি নির্ণয় করি। ফিক্সড ওভারহেড 2.40 পার ডিরেক্ট লেবার আওয়ার। প্রতি লেবার আওয়ারের ক্ষেত্রে আমরা 2 টাকা 40 পয়সা করে ফিক্সড ওভারহেড নির্ধারণ করা আছে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 80% অফ ডিরেক্ট লেবার কস্ট। তাহলে আমরা ডিরেক্ট লেবার কস্ট প্রথমে ক্যালকুলেট করব, যেটি আসবে সেটির উপরে 80% ধরে আমরা ভেরিয়েবল ওভারহেড ক্যালকুলেট করব। আর সেলিং প্রাইস অফ দ্য জব, অর্থাৎ এই জবটি আমরা সেল করব কত টাকায় সেটি আমাদের দেওয়া আছে 32,760 টাকা। তাহলে আমাদের সেলিং প্রাইস থেকে আমাদের যাবতীয় যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো বাদ দিলে যেটি পাবো সেটিকে আমরা বলছি প্রফিট। এরপরে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটি দেখি। ইট ইজ নেসেসারি টু কোট দ্য প্রাইস অফ এ নিউ জব হুইচ রিকোয়ার্স 20% মোর ম্যাটেরিয়ালস অ্যান্ড 30% মোর লেবার আওয়ার্স টু কমপ্লিট। অর্থাৎ আমরা নতুন একটি জব কোড করব যেটির জন্য আমাদের ম্যাটেরিয়াল লাগবে 20% মোর, অর্থাৎ আগে যে 1200 কেজি ম্যাটেরিয়াল লেগেছিল সেটি থেকে আরো 20% বেশি ম্যাটেরিয়াল লাগবে। আর লেবার লাগবে 750 আওয়ারের পরিবর্তে আরো 30% বেশি। The price of material and the labor hour rate increase by 10% and 15% respectively. এবং শুধু যে ম্যাটেরিয়ালের পরিমাণটা বাড়বে তা কিন্তু নয়, ম্যাটেরিয়ালের পার কেজির রেটটাও বেড়ে যাবে। রেট পার কেজি আগে ছিল 15 টাকা, এখন সেটি আরো 10% বেড়ে যাবে, অর্থাৎ 15 সাথে আরো 10% যুক্ত করব আমরা। আর লেবারের রেট ছিল 4 টাকা পার লেবার আওয়ার, সেটি আরো 15% বেড়ে যাবে। প্রতি আওয়ারে 4 টাকার পরিবর্তে আরো 15% অতিরিক্ত যোগ হয়ে আমরা লেবার আওয়ার নির্ধারণ করব। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার আওয়ারের ক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবর্তন দেখলাম। একটি হলো পরিমাণগত পরিবর্তন, আরেকটি হলো তাদের যে হার সেটারও পরিবর্তন। এই দুটি পরিবর্তনই কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এবার আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে what price should be quoted for the new job for earning the same percentage of profit on cost. Profit on cost কথাটির মানে হলো কস্টের উপরে কত পার্সেন্ট প্রফিট। তাহলে শুরুতেই আমাদের হিসাব করে নিতে হবে যে আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটির ক্ষেত্রে আমাদের প্রফিট কত এবং সেই প্রফিটটা আমাদের কস্টের উপরে কত পার্সেন্ট। সেই অনুযায়ী আমরা আরেকটি জব কোড করব যেটির প্রফিটের রেটটা সেম হবে। তাহলে এখন আমরা সলিউশনটা দেখে নেই যে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। আমাদের ম্যাটেরিয়াল দেওয়া ছিল 1200 কেজি 15 টাকা রেটে। তাহলে 15 টাকা রেটে 1200 কেজি হলে
18,000 টাকা। ডিরেক্ট লেবার দেওয়া ছিল 750 আওয়ার 4 টাকা রেটে, তাহলে 3,000 টাকা। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার এই দুটি যোগ করে আমরা পাই আমাদের প্রাইম কস্ট। তাহলে আমাদের প্রাইম কস্ট পেয়ে গেলাম 21,000 টাকা, 21,000 টাকা আমরা আমাদের প্রাইম কস্ট পেয়ে গেলাম। এখন আমরা হিসাব করব আমাদের ওভারহেড। দুই ধরনের ওভারহেডের কথা এখানে বলা আছে, একটি হলো ভেরিয়েবল ওভারহেড, আরেকটি হলো ফিক্সড ওভারহেড। ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে বলা ছিল ডিরেক্ট লেবার যত টাকা হবে তার 80% হবে ভেরিয়েবল ওভারহেড। তাহলে এখানে আমরা ডিরেক্ট লেবার পেয়েছি 3,000 টাকা। 3,000 টাকার 80% যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের দাঁড়ায় 2,400 টাকা। ফিক্সড কস্ট আমাদের 750 ঘন্টার উপরে 2 টাকা 40 পয়সা হারে ক্যালকুলেট করতে হবে। তাহলে 750 ঘন্টা ইন্টু 2 টাকা 40 পয়সা, তাহলে আমাদের টাকার পরিমাণ দাঁড়ায় 1,800 টাকা। তাহলে আমাদের টোটাল ওভারহেড দাঁড়ায় 4,200 টাকা। আমাদের প্রাইম কস্ট ছিল 21,000 টাকা, ওভারহেড দাঁড়ালো 4,200 টাকা। তাহলে প্রাইম কস্টের সাথে আমরা ওভারহেড, টোটাল ওভারহেডকে যোগ করে আমরা পেলাম 25,200 টাকা। এই 25,200 টাকা হলো আমাদের টোটাল কস্ট। এটিকে আমরা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট নামেও ডাকি। তাহলে এটি হলো আমাদের টোটাল কস্ট। আমাদের সেলস দেওয়া ছিল, এই জবটির সেলস ভ্যালু দেওয়া ছিল 32,760 টাকা। এটি মনে রাখবে যে সেলসটা কত দেওয়া ছিল 32,760, আর আমাদের টোটাল কস্ট হয়েছে 25,200। তাহলে এই দুটির যে তফাৎ 32,760 থেকে আমরা 25,200 টাকা যদি বাদ দেই তাহলে যে ব্যালেন্সটি থাকে সেটিকে আমরা বলছি প্রফিট, 7,560 টাকা। এটি হলো আমাদের এই জবটির ক্ষেত্রে প্রফিট। তাহলে আমরা যদি এখন প্রফিট পার্সেন্ট ক্যালকুলেট করি তাহলে প্রফিট অন কস্ট, কস্টের উপরে প্রফিট, তাহলে টোটাল কস্ট 25,200, তার উপরে প্রফিট 7,560। তাহলে 7,560 কে আমরা ভাগ দিব 25,200 টাকা দিয়ে। যে ভাগফলটি দাঁড়াবে সেটিকে আমরা 100 দিয়ে গুণ দিব, তাহলে আমরা পার্সেন্টটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ আসে 30%। তাহলে প্রফিট অন কস্ট দাঁড়ালো 30%। তাহলে যেহেতু 30% আমাদের প্রফিট অন কস্ট, এখন আমরা নতুন যে জবটি ক্যালকুলেট করব সেটিরও প্রফিট অন কস্ট হবে 30%। যেহেতু আমাদের বলা আছে সেম পার্সেন্টেজে প্রফিটটা হতে হবে। তাহলে এখন আমরা নতুন জবটির ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনগুলো চেঞ্জ ছিল সেই চেঞ্জ ইনফরমেশন নিয়ে আমরা আরেকটি স্টেটমেন্ট অফ কস্ট তৈরি করব। যেমন আমাদের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা ছিল ম্যাটেরিয়ালের পরিমাণ বাড়বে, ম্যাটেরিয়ালের রেটটাও বাড়বে। লেবারের ক্ষেত্রে বলা ছিল লেবারের পরিমাণ বাড়বে, লেবারের রেটটাও বাড়বে। এবং সাথে সাথে যেহেতু এই দুটির পরিমাণ বাড়বে, ভেরিয়েবল ওভারহেডও আনুপাতিক হারে বাড়বে, কিন্তু ফিক্সড ওভারহেড আমাদের আগের মতোই থাকবে। ফিক্সড ওভারহেড যেহেতু এটি ফিক্সড সেহেতু এটি চেঞ্জ হবে না, বাকি সবকিছুই কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা দেখে নেই আমাদের নতুন যে আমাদের কোটেড যে জবটি, যেটা আমরা নতুন টেন্ডার দিব, সেটির ক্ষেত্রে আমাদের কস্টিংটা কেমন এবং তার উপর আমরা কত টাকা প্রফিট করব। তাহলে আমাদের আগের ক্যালকুলেশনের উপর বেস করে আমরা এই অঙ্কটি করব। এস্টিমেটেড কস্ট শিট। আমরা আমাদের ইনফরমেশন দেওয়া ছিল যে ম্যাটেরিয়াল 20% মোর নিড, 20% বেশি প্রয়োজন হবে ম্যাটেরিয়াল, তাহলে পরিমাণটা 20% বেড়ে যাবে। আগে ছিল 1200, এখন যদি আরো 20% যোগ হয় তাহলে 100%-এর সাথে আরো 20% মিলে হবে 120%। তাহলে পরিমাণটা হবে 1200-র সাথে 120% গুণ, তাহলে 1440 কেজি। আর রেটটি হবে 15 টাকার সাথে 110%, অর্থাৎ 16 টাকা 50 পয়সা পার কেজি। তাহলে আমাদের এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 23,760 টাকা।
আমাদের ম্যাটেরিয়ালের কস্ট দাঁড়ায়, যেটি আগে ছিল 18,000 টাকা, এখন সেটি হয়ে গেছে 23,760 টাকা। লেবারের ক্ষেত্রে 750 ঘন্টা, এখন আরো 30% সেটি বেড়ে যাবে, তাহলে 130% হয়ে যাবে। আর এটির রেটটা বেড়ে যাবে 15%, তাহলে 115% দিয়ে আমরা 4 টাকাকে গুণ করব। পার আওয়ারের যে রেটটি ছিল সেটিকে আমরা 115% দিয়ে গুণ করব, আর 750 ঘন্টাকে আমরা গুণ করব 130% দিয়ে। তাহলে আমাদের গুণফলটি দাঁড়াবে 4,485 টাকা, যেটি আগে ছিল 3,000 টাকা। তাহলে আমাদের এখনকার যোগফল দাঁড়ালো 28,285 টাকা, যেটি আগে ছিল 21,000 টাকা। এখন প্রাইম কস্ট, নতুন প্রাইম কস্ট দাঁড়ালো 28,285 টাকা। যেহেতু আমাদের ডিরেক্ট লেবার এর পরিমাণ 3,000 থেকে 4,485 টাকা হয়ে গিয়েছে, তাহলে এখন সেই 4,485 টাকার উপর আমরা 80% ভেরিয়েবল ওভারহেড ক্যালকুলেট করব। তাহলে আমাদের নতুন ভেরিয়েবল ওভারহেড দাঁড়ালো 3,588 টাকা। কিন্তু ফিক্সড ওভারহেড যেহেতু ফিক্সড, সেক্ষেত্রে এটির কোনো পরিবর্তন হবে না। এই জন্য এটি আগের যে 750 আওয়ার সেটির উপরেই আমরা 2 টাকা 40 পয়সা রেটেই ধরব, এবং সেটি আগের মতোই 1800 টাকাই থাকবে। তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল ওভারহেড দাঁড়ালো 5,388 টাকা। প্রাইম কস্টের সাথে আমরা আমাদের ভেরিয়েবল ওভারহেড যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল কস্ট 33,633 টাকা। এই 33,633 টাকার উপরে আমরা 30% প্রফিট ক্যালকুলেট করব, যেটি যে পার্সেন্টটা আমাদের আগের ইনফরমেশনের উপর বেস করে কস্ট শিটের প্রফিট ক্যালকুলেট হয়েছিল 30%, এখন সেই 30%টা আমরা এই ইনফরমেশনের উপর প্রয়োগ করব। তাহলে টোটাল কস্টের 30% হবে প্রফিট, 30% ক্যালকুলেট করলে আসে 10,090 টাকা। তাহলে এখন টোটাল কস্টের সাথে টোটাল প্রফিট যোগ করলে আমাদের টেন্ডার প্রাইস বা আমাদের সেলস প্রাইস বের হবে 43,723 টাকা। আগের কস্ট শিটের সাথে এটির তফাৎ হলো, আগের কস্ট শিটটি আমরা আমাদের সেলস প্রাইস দেওয়া ছিল, সেখান থেকে আমরা কস্টটা বাদ দিয়ে আমাদের প্রফিটটা ক্যালকুলেট করেছিলাম, আর এখানে আমরা কস্টের উপরে প্রফিটটা ক্যালকুলেট করে টেন্ডার প্রাইস বা সেলস প্রাইসটা ক্যালকুলেট করছি। এটিই হলো দুটির মধ্যে তফাৎ। আশা করি তাহলে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো ক্লিয়ারলি। আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখে নেই জব কস্টিং এর উপরে। The following information is available regarding job নং 707. এখানে জবের নাম্বারটা দেওয়া আছে, প্রত্যেকটি জবের কিন্তু আলাদা আলাদা নাম্বার থাকে। এখানে জবটার নাম্বার হলো 707। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের বলা আছে 2,500 টাকার ম্যাটেরিয়াল। ওয়েজেসের ক্ষেত্রে, যেটাকে আমরা লেবারও বলি, ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদের এর ক্ষেত্রে 10 ঘন্টা, বি এর ক্ষেত্রে 4 ঘন্টা, সি এর ক্ষেত্রে 8 ঘন্টা, এবং তাদের রেট দেওয়া আছে প্রতি ঘন্টায় 5 টাকা। ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে অন দ্য বেসিস অফ ওয়েজেস, অর্থাৎ ওয়েজেস ক্যালকুলেট করে যে অ্যামাউন্ট আসবে তার উপর বেস করে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্যালকুলেট করব। সেটি হলো ডিপার্টমেন্ট এ এর ক্ষেত্রে 50%, ডিপার্টমেন্ট বি এর ক্ষেত্রে 75%, এবং ডিপার্টমেন্ট সি এর ক্ষেত্রে 25%. Selling and distribution expenses are 25% on factory cost. ফ্যাক্টরি কস্ট বলতে আমরা বুঝি আমাদের প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করার পর যে কস্টটি দাঁড়াবে সেটিকে আমরা বলছি আমাদের ফ্যাক্টরি কস্ট। সেই ফ্যাক্টরি কস্টের উপরে আমরা 25% সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্যালকুলেট করব। আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্য জব নং 707 and its price if the profit on selling price is 20%. সেলিং প্রাইসের উপরে আমাদের প্রফিট দেওয়া আছে 20%। তাহলে আমাদের কিন্তু প্রাইসটা বা আমাদের প্রফিটটা কিন্তু সেলিং প্রাইসের উপরে, কস্টের উপরে কিন্তু না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আগের অঙ্কটা আমাদের সেলিং প্রাইস দেওয়া ছিল কস্টের উপরে, আর এবার আমাদের
প্রফিটটা দেওয়া আছে সেলিং প্রাইসের উপর। তাহলে আমাদের সেলিং প্রাইস তো দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটি সমাধান করব সেটি আমরা দেখি। আমরা একটি কস্ট শিট তৈরি করব আগের মতোই, যেখানে প্রথমে ম্যাটেরিয়াল 2500 টাকা, ওয়েজেস আমাদের যে রেটটা বলা ছিল, যেমন ডিপার্টমেন্ট এর ক্ষেত্রে 10 ঘন্টা 5 টাকা করে 50 টাকা, বি এর ক্ষেত্রে 4 ঘন্টা 5 টাকা করে 20 টাকা, সি এর ক্ষেত্রে 8 ঘন্টা 5 টাকা করে 40 টাকা। তাহলে আমরা টোটাল ওয়েজেস পেয়ে গেলাম এই 50 টাকা, 20 টাকা এবং 40 টাকা মিলে 110 টাকা। তাহলে প্রাইম কস্ট আমাদের ম্যাটেরিয়াল এবং ওয়েজেসের যোগফল 2610 টাকা। এখন আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্যালকুলেট করতে হবে। ডিরেক্ট ওয়েজেসের উপর আমাদের রেটগুলো দেওয়া ছিল, যেমন ডিপার্টমেন্ট এর ক্ষেত্রে 50% অর্থাৎ 50 টাকার উপরে 50% 25 টাকা, বি এর ক্ষেত্রে 75% অর্থাৎ 20 টাকার উপরে 75% করলে 15 টাকা, এবং সি এর ক্ষেত্রে 25% 40 টাকা 25% 10 টাকা। তাহলে এই যে 25 টাকা, 15 টাকা এবং 10 টাকা, এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে আমাদের টোটাল ওভারহেড দাঁড়ায় 50 টাকা। টাইম কস্টের সাথে আমরা টোটাল ওভারহেড যোগ করলে আমাদের টোটাল ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্টও বলি আমরা এটাকে, সেটি দাঁড়ায় 2660 টাকা। এই ফ্যাক্টরি কস্টের উপরেই কিন্তু আমাদের সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25% ধরতে বলা হয়েছে। তাহলে 2660 টাকার উপরে 25% আমরা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্যালকুলেট করব। সেটি দাঁড়ায় 665 টাকা। তাহলে এই 665 টাকাকে আমরা যোগ করব আমাদের ফ্যাক্টরি কস্টের সাথে। তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি, তাহলেই আমরা পাবো আমাদের টোটাল কস্ট 3325 টাকা। এখন তো আমরা পেলাম টোটাল কস্ট, কিন্তু সেলিং প্রাইস তো আমাদের জানা নাই, কিন্তু সেলিং প্রাইসের উপরেই কিন্তু আমাদের 20% প্রফিট ধরতে বলা হয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে একটি এক্সাম্পল বলি, আমি একটু মনোযোগ দিয়ে শুনবে। যদি একটি প্রোডাক্টের সেলিং প্রাইস হয় 100 টাকা এবং তার প্রফিট হয় 20 টাকা, তাহলে সেলিং প্রাইস 100 টাকা, প্রফিট 20 টাকা। সেলিং প্রাইসের মধ্যে দুইটি উপাদান থাকে, একটি হলো প্রফিট আর একটি হলো টোটাল কস্ট। তাহলে 100 টাকা থেকে প্রফিট 20 টাকা বাদ দিলে যে 80 টাকা থাকে, এটিই হলো ওই প্রোডাক্টের টোটাল কস্ট। তাহলে আমরা এখান থেকে তিনটি ইনফরমেশন পেলাম। একটি হলো সেলিং প্রাইস 100 টাকা, প্রফিট 20 টাকা, আর কস্ট হলো 80 টাকা। এখন আমরা যদি সেলিং প্রাইসের উপরে পার্সেন্ট ক্যালকুলেট করি, তাহলে এখানে প্রফিট হলো 20 টাকা আর সেলিং প্রাইস 100 টাকা, তার মানে হলো 20% প্রফিট অন সেলিং প্রাইস। তাহলে 100 টাকার উপরে যদি 20% হয়, তাহলে 80 টাকার উপরে 20 টাকা কত পার্সেন্ট, সেটি আমরা ক্যালকুলেট করতে পারি। 20 টাকাকে উপরে দিব, 80 টাকা দিয়ে সেটিকে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের দাঁড়াবে 25%। তাহলে আমরা এই উদাহরণটির মাধ্যমে যেটি দেখলাম সেটি হলো সেলিং প্রাইসের উপরে যদি 20% প্রফিট হয়, তাহলে টোটাল কস্টের উপরে প্রফিটটা হয় 25%। যেহেতু আমাদের এই কস্ট শিটটির ক্ষেত্রে 20% প্রফিট অন সেলিং প্রাইস বলা আছে, তার মানে টোটাল কস্টের উপরে সেলিং প্রফিটটি হবে 25%। তাহলে 3325 টাকার উপরে আমাদের প্রফিটটি হবে 25%। তাহলে সেই 25%টি আমরা যদি 3325 টাকার উপরে ক্যালকুলেট করি, তাহলে আমাদের দাঁড়ায় 831 টাকা 25 পয়সা। তাহলে এখন তো আমরা টোটাল কস্ট পেয়ে গেলাম, আমাদের প্রফিটও পেয়ে গেলাম। তাহলে এই দুইটিকে এখন যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের সেলস 4156 টাকা 25 পয়সা। এটি আমরা এই ওয়ার্কিংস এর মাধ্যমে দেখাচ্ছি যে 3325 টাকা উপরে, নিচেই হলো 80 ইন্টু 100। তাহলে আমাদের এই সেলিং প্রাইসটা পেয়ে যাব আমরা 4156 টাকা। আমরা যদি আমাদের কস্ট পেয়ে যাই, তাহলে আমাদের 20% প্রফিট মানে কস্ট হলো 80%।
তাহলে 80% দিয়ে ভাগ দিব এবং 100% দিয়ে গুণ দিব, তাহলে আমাদের বের হবে আমাদের টোটাল সেলস। এখানে যদি 30% প্রফিট বলা হতো তাহলে আমরা 70 দিয়ে ভাগ দিতাম, আমরা 100 দিয়ে গুণ দিতাম, তাহলে আমাদের যে ফিগারটা আসতো সেটি হলো আমাদের সেলস প্রাইস। তাহলে আশা করি সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের আরেকটি পার্ট এই অধ্যায়ের, সেটি হলো ঠিকাদার কার্য ব্যয় হিসাব বা কন্ট্রাক্ট কস্টিং। এটিও একটি ইম্পর্টেন্ট পার্ট, সেটি আমরা এখন একটু দেখে নেই যে কন্ট্রাক্ট কস্টিং বলতে আমরা কি বুঝি। নির্মাণ সংক্রান্ত কাজ সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করার জন্য ঠিকাদার বা কন্ট্রাক্টর ও ঠিকাদাতা বা কন্ট্রাক্টি এর মধ্যে যে চুক্তি সম্পন্ন হয় তাকে ঠিকা কার্য বলে, যার মধ্যে ঠিকা কার্যের বিবরণ, ঠিকা মূল্য, ঠিকা কার্য সম্পন্ন করার মেয়াদ ইত্যাদি বিষয়গুলো উল্লেখ থাকে। অর্থাৎ এখানে এটি হলো নির্মাণ কার্য সংক্রান্ত একটি হিসাব ব্যবস্থা, যেখানে একটি চুক্তির মাধ্যমে কাজের বিবরণ থাকে এবং কাজের মূল্য থাকে এবং সময়টা থাকে। ঠিকা কার্যের ব্যয় ও মুনাফা নির্ধারণের জন্য জব হিসাব পদ্ধতির অনুরূপ যে ব্যয় হিসাব পদ্ধতি অনুসরণ করা হয় তাকে কন্ট্রাক্ট কস্টিং বা ঠিকা কার্য ব্যয় হিসাব পদ্ধতি বলে। অর্থাৎ এটিও জব হিসাব পদ্ধতির অনুরূপ একটি পদ্ধতি। এখন আমরা মনীষীদের দুটি সংজ্ঞা দেখে নিব। প্রথমটি হলো বাসুয়ান দাস, তিনি বলেছেন কন্ট্রাক্ট কস্টিং ইজ এ ভেরিয়েন্ট অফ জব কস্টিং সিস্টেম অ্যাপ্লিকেশন পার্টিকুলারলি ইন কেস অফ অর্গানাইজেশনস ডুইং কনস্ট্রাকশন ওয়ার্ক। অর্থাৎ এটি জব কস্টিং এর অনুরূপ একটি সিস্টেম, যেটি বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য। সেটিকে আমরা বলছি যে এই মনীষীর মতে যে এটিকে আমরা বলছি কন্ট্রাক্ট কস্টিং। আরেকজন মনীষী বলেছেন এন কে প্রসাদ, তিনি বলেছেন কন্ট্রাক্ট কস্টিং অর টার্মিনাল কস্টিং as it is after termed is a variant of the job costing system applied in business engaged in building or other construction work. তিনিও বলেছেন যে এটি কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে রিলেটেড, এটিকে আমরা ঠিকা কার্য ব্যয় বা টার্মিনাল কস্টিংও বলে থাকি, যেটি বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে জড়িত। তাহলে দুটি সংজ্ঞা থেকেই আমরা যেটি পেলাম সেটি হলো এই ঠিকা কার্যটি আমাদের নির্মাণ শিল্পের সাথে জড়িত, কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে জড়িত। তাহলে আমরা ঠিকা কার্য এবং জব ব্যয়ের মধ্যে একটি পার্থক্য দেখে নেই। এটির মধ্যে পার্থক্যের ক্ষেত্রে বলা হচ্ছে, সংজ্ঞাগত পার্থক্য যদি আমরা বলি তাহলে জবের ক্ষেত্রে খরিদ্দারের চাহিদা ও নির্দেশ অনুযায়ী প্রতিটি কাজের আলাদা ব্যয় নির্ণয়ের কৌশলকে বলা হয় জব ব্যয়। আর নির্মাণ সংক্রান্ত ঠিকা কার্যের হিসাব নিকাশের জন্য জব ব্যয় হিসাব পদ্ধতির অনুরূপ যে ব্যয় হিসাব পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আমরা বলছি ঠিকা কার্য হিসাব। জব ব্যয়ের ক্ষেত্রে সাধারণত উৎপাদনকারী নিজস্ব কারখানায় এটি সম্পন্ন হয়, কিন্তু ঠিকা কার্য যেহেতু একটি কনস্ট্রাকশন ওয়ার্ক, তাহলে এটি একটি নির্দিষ্ট স্থানে, যে স্থানে স্থাপনাটি তৈরি হবে সেখানে এটি সম্পন্ন হয়। জবের আকার ছোট, ফলে সময়ও কম লাগে, কিন্তু ঠিকা কার্যর আকার বড়, যে কারণে বেশ অনেকটা সময় লাগে, অনেক ক্ষেত্রে কয়েক বছর সময় লেগে যায়। আকারে ছোট হওয়ার সঙ্গে সঙ্গে জবগুলো, এটি অনেকগুলো জব একসাথে সম্পন্ন করা যায়, কিন্তু ঠিকা কার্য যেহেতু বড় আকারের, সেক্ষেত্রে অনেকগুলো আমরা একসাথে সম্পন্ন করতে পারি না। উপরিব্যয়ের ক্ষেত্রে আমরা বলছি প্রত্যক্ষভাবে বন্টন করা যায় না, কিন্তু ঠিকা কার্যের ক্ষেত্রে এটি প্রত্যক্ষভাবে বন্টন করা যায়। আকারে ছোট হওয়ায় ঠিকা কার্যে উপঠিকার প্রয়োজন হয় না, সাব কন্ট্রাক্ট দেওয়ার প্রয়োজন কিন্তু জব কস্টিং এর ক্ষেত্রে হয় না। কিন্তু ঠিকা কার্য যেহেতু একটি বিশাল কাজ, সেক্ষেত্রে পার্ট বাই পার্ট সাব কস্টিংও দেওয়া হয়ে থাকে। একটি জবের সাথে অপর একটি জবের প্রায় মিল দেখা যায়, একটি জবের অনুরূপ হয়, কখনো কিছু অংশ ম্যাটেরিয়াল বাড়িয়ে কমিয়ে এটি করা হয়, কিন্তু ঠিকা কার্যের ক্ষেত্রে সাধারণত একটির সাথে আরেকটির খুব একটা মিল পাওয়া যায় না। যেহেতু ঠিকা কার্য একটি নির্দিষ্ট সময় ধরে চলে এবং কনস্ট্রাকশন ওয়ার্ক, সেক্ষেত্রে এটির স্থাপতির সনদ প্রয়োজন হয়, কিন্তু জব কস্টিং এর ক্ষেত্রে স্থাপতি বা ইঞ্জিনিয়ারের সনদ এখানে কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। সেটি আমরা পার্থক্যের ক্ষেত্রে বলছি। তাহলে এই ছিল দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য।
এখন আমরা দেখব অসমাপ্ত ঠিকা কার্যের জন্য আমরা মুনাফা কিভাবে নির্ণয় করব। যেহেতু একটি দীর্ঘ সময় ধরে ঠিকা কার্য চলে, তাহলে অসমাপ্ত ঠিকা কার্যের জন্য আমাদের মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে কি সিস্টেমে আমরা সেটি করতে পারি? ঠিকা কার্য সম্পূর্ণভাবে সমাপ্ত না হওয়া পর্যন্ত এর সঠিক মুনাফা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। সাধারণত রক্ষণশীলতার নীতি অনুসরণ করে মুনাফা নির্ণয় করা হয়। এক্ষেত্রে অসম্পূর্ণভাবে ঠিকা কার্যের মুনাফা কাজের অগ্রগতি কিভাবে নির্ণয় করা হয় সে সম্পর্কে আমরা একটু দেখি। ঠিকা কার্যের অগ্রগতি যদি 25% কম হয়, সেক্ষেত্রে আমরা বলছি এক্ষেত্রে মুনাফা লাভ লোকসান হিসাবে স্থানান্তরিত বা ক্রেডিট না করাই উত্তম। ঠিকা কার্যের অগ্রগতি যদি 25%-এর চেয়ে বেশি হয় কিন্তু 50%-এর চেয়ে কম, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এক্ষেত্রে ধারণাকৃত মুনাফা বা এটাকে আমরা নোশনাল প্রফিট বলি, সেই নোশনাল প্রফিটটির উপরে 1/3 আমরা লাভ লোকসান হিসেবে ক্রেডিট করতে পারি। আর আমরা যদি তাহলে এটি কি সূত্রের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি? আমরা বলছি যে ধারণাকৃত প্রফিটকে আমরা বলছি নোশনাল প্রফিট, সেটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটি আমরা দেখব। সেটি 1/3 আমরা লাভ লোকসান হিসেবে ট্রান্সফার করতে পারি এবং তার সাথে আমরা গুণ করব ক্যাশ যতটুকু রিসিভ করা হয়েছে সেটিকে আমরা ভাগ দিব সার্টিফাইড ভ্যালু দিয়ে। তাহলে কতটুকু প্রফিট আমরা নিতে পারবো সেটি আমাদের ক্যালকুলেট করা যাবে। এরপর আমরা বলছি যদি ঠিকা কার্যের অগ্রগতি 50%-এর চেয়ে বেশি কিন্তু 90%-এর চেয়ে কম হয়, তাহলে 1/3 পরিবর্তে আমরা 2/3 ক্রেডিট করতে পারবো লাভ লোকসান হিসাবে। এবং তখন আমাদের জাস্ট এখানে 1/3 ছিল, এখন এখানে হয়ে যাবে 2/3 নোশনাল প্রফিটের সাথে আমরা এটা গুণ করব এবং আগের মতোই ক্যাশ রিসিভ ডিভাইডেড বাই সার্টিফাইড ভ্যালু। এটির আরো সূত্র রয়েছে, সেটি আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। নোশনাল প্রফিটের সাথে আমরা গুণ করতে পারি সার্টিফাইড ভ্যালু উপরে এবং কন্ট্রাক্ট ভ্যালু নিচেই। আর 4 নম্বরে আমরা বলছি ঠিকা কার্যের অগ্রগতি যদি 90%-এর বেশি হয়ে যায়, এক্ষেত্রে ধারণাকৃত বা নোশনাল প্রফিট একটি বিশাল অংশ লাভ লোকসান হিসেবে স্থানান্তর করা যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা বলছি যে নোশনাল প্রফিট ইনটু সার্টিফাইড ভ্যালু উপরে নিচে হলো কন্ট্রাক্ট ভ্যালু। এভাবেও আমরা এটি ক্যালকুলেট করতে পারি। এটি আরো কয়েকটি সূত্র রয়েছে, সেটিও এখানে দেখানো হলো যে এভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব, একটি প্রবলেমের মাধ্যমে দেখব যে এই কন্ট্রাক্ট কস্টিং আমরা কিভাবে ক্যালকুলেট করি। এখানে আমরা বলছি ঠিকা কার্যের অগ্রগতির উপরিউক্ত যে কোনো ক্ষেত্রে লস দেখা দিলে সম্পূর্ণ লস লাভ লোকসান হিসাবে স্থানান্তর করা হয়। যেহেতু প্রফিটের ক্ষেত্রে আমরা বলছি পার্সেন্ট আকারে স্থানান্তর করি, কিন্তু লসের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ লসটাই লাভ লোকসান হিসাবে স্থানান্তর করে দিই। তাহলে এবার আমরা আরেকটি প্রবলেম দেখব, যেটি মাধ্যমে আমরা এই কনস্ট্রাকশন ওয়ার্ক কিভাবে ক্যালকুলেট করা যায় এবং ঠিকা কার্যের প্রফিট আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা দেখি। A company undertook contract for টাকা 6 lakh and commenced work on 1st January 2019. The following costs were incurred during the year. কি কি খরচ হয়েছে? Material issued 1,40,000, material purchased 40,000, wages and salaries 50,000, wages and salaries due 10,000, establishment charge 15,000, subcontract 90,000 and plant purchased 1 lakh. এই সবগুলোই কিন্তু আমাদের খরচ হয়েছে। এরপরে বলা আছে ম্যাটেরিয়াল সোল্ড 8,000, অর্থাৎ যে ম্যাটেরিয়ালটা প্রয়োজন হয়নি সেটি আমরা আবার বিক্রি করে দিয়েছি। যেহেতু বিক্রি করে দিয়েছি সেখান থেকে আমাদের ইনকাম হয়েছে, তাইলে এই 8,000 টাকা কিন্তু আমাদের খরচ নয়, বরং খরচের বিপরীত। এরপরে বলা হয়েছে ম্যাটেরিয়াল অ্যাট সাইট ভ্যালুর টাকা 12,000, অর্থাৎ ম্যাটেরিয়াল যেটি সাইটে আছে সেটির মূল্য ধরা হয়েছে 12,000 টাকা। সেটিও যদি আমরা বিক্রি করি তাহলে আমরা পাবো 12,000 টাকা। এটিও আমরা বলছি ব্যয়ের বিপরীত। এরপরে আমরা বলছি যে আমাদের প্ল্যান্ট যেটি সেটির উপরে ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে 10%, অর্থাৎ আমাদের প্ল্যান্ট পারচেজ আছে 1 লক্ষ টাকা, সেটির উপর আমরা 10% ডেপ্রিসিয়েশন চার্জ করব। আমাদের আরো বলা আছে 10% অফ দ্য কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফিকেট, অর্থাৎ আমাদের
যে কস্ট হয়েছে সেটির পুরাটা কিন্তু আমরা সার্টিফাইড করতে পারিনি। 10% সেটি সার্টিফাইড করা যায় নাই, সেটা এখনো আনসার্টিফাইড আছে। এরপরে বলা হচ্ছে সার্টিফিকেট ভ্যালু অফ দ্য ওয়ার্ক ইজ 4 লাখ। 4 লাখ টাকা সার্টিফিকেট ভ্যালু তৈরি হয়েছে, কিন্তু তারপরেও 10% কিন্তু বাকি রয়ে গেছে। এরপরে বলা হচ্ছে 80% অফ দ্য সার্টিফাইড ভ্যালু ওয়াজ রিসিভড ইন ক্যাশ। এখন আমরা 4 লাখ টাকা পর্যন্ত সার্টিফাইড করাতে পেরেছি, কিন্তু সব টাকা কিন্তু পাওয়া যায় নাই। 80% টাকা পাওয়া গেছে, অর্থাৎ 4 লাখ টাকার উপর যদি 80% করি তাহলে 3,20,000 টাকা পর্যন্ত আমরা কিন্তু ক্যাশ পেয়েছি। এখন আমরা যদি দেখি এটি আমাদের কি করতে হবে, শো দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শোয়িং দ্য প্রফিট টু বি ক্রেডিট টু ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টে এটির প্রফিটটা শো করে একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটি আমরা ধাপে ধাপে তৈরি করি। আমরা এখন দেখি যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তার আগে আমরা কিছু ওয়ার্কিংস দেখে নিব। এখানে ডেপ্রিসিয়েশন বলা আছে 10%, আমরা আগেই বলেছি, তাহলে 1 লাখ টাকার উপরে 10% হলে 10,000 টাকা। ক্যাশ রিসিভড 4 লাখ টাকার 80% 3,20,000 টাকা। কম্পিউট অফ প্রফিট টেকেন ইন টু ইনকাম স্টেটমেন্ট, এটি ফর্মুলা, যেহেতু আমাদের 6 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা সার্টিফাইড হয়েছে, অর্থাৎ এটি 50%-এর থেকে বেশি কিন্তু 90%-এর থেকে কম। যেহেতু 50% থেকে বেশি এবং 90% থেকে কম, সেক্ষেত্রে আমরা নোশনাল প্রফিটকে গুণ করব 2/3 এটি দিয়ে, এবং আমরা যথারীতি ক্যাশ রিসিভ ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো আমাদের প্রফিট টেকেন। তাহলে এখানে যদি আমরা সেটি ক্যালকুলেট করি, এই যে 98,500 টাকা নোশনাল প্রফিট, সেটি আমরা এর পরের ধাপে দেখব কিভাবে ক্যালকুলেট করতে হয়। কিন্তু এছাড়া বাকি ইনফরমেশন গুলো কিন্তু আমাদের হাতে আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের প্রফিট টেকেন দাঁড়ায় 52,533 টাকা। এখন আমরা আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা ক্যালকুলেট করে দেখব। এখানে আমরা একটি ব্যালেন্স শিটের মতো করে বা একটি ইনকাম স্টেটমেন্টের মতো করে আমরা কিন্তু সব তৈরি করছি। প্রথমেই এটি কিন্তু 3টি ধাপে ক্যালকুলেট করতে হবে। প্রথম ধাপটি আমরা এখানে ক্যালকুলেট করছি, যেখানে বাম সাইডে অর্থাৎ ডেবিট সাইডে আমাদের সকল খরচগুলো দেওয়া আছে। যে খরচগুলো আমাদের ইনফরমেশন যেটা দেওয়া ছিল, সেই খরচগুলো কিন্তু আমরা পরপর একটি একটি করে সাজিয়েছি, এবং আমরা কিন্তু প্লান্ট অ্যাসেটটার মূল্য দেইনি, বরং ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট যেটি 10,000 টাকা, সেই অংশটি আমরা লিখেছি। তাহলে এখানে আমরা আমাদের সকল খরচগুলো দিলাম। বিপরীত সাইডে, ক্রেডিট সাইডে, আমরা খরচের বিপরীত যে 2টি আইটেম ছিল, একটি হলো ম্যাটেরিয়াল সোল্ড 8,000 টাকা, আরেকটি হলো ম্যাটেরিয়ালস অ্যাট সাইট 12,000 টাকা। এই 2টি আইটেম আমরা আমাদের খরচগুলো ডেবিট সাইডে দিচ্ছি, তার বিপরীত সাইড ক্রেডিট সাইডে এই 2টি আইটেম আমরা লিখব। এখন আমরা 2টি সাইড যোগ করে ব্যালেন্স নির্ণয় করব। তাহলে আমাদের বাম সাইড যোগ করলে আমাদের যোগফল দাঁড়ায় 3,55,000 টাকা, আর ডান সাইডে আমাদের যোগফল দাঁড়ায় 20,000 টাকা। তাহলে 3,55,000 টাকা থেকে যদি 20,000 টাকা বাদ দেই, তাহলে আমাদের ব্যালেন্সটি দাঁড়ায় 3,35,000 টাকা। এটিকে আমরা বলছি কস্ট অফ ওয়ার্ক ডান, যে যতটুকু কাজ হয়েছে তার জন্য আমাদের কি পরিমাণ খরচ হয়েছে, সেটিকে আমরা বলছি কস্ট অফ ওয়ার্ক ডান, 3,35,000 টাকা। এই 3,35,000 টাকা ব্যালেন্স শিটে আমরা নিয়ে আসবো ব্যালেন্স বিডি হিসেবে এর পরের ধাপে। এরপর আমরা ক্যালকুলেট করব আমাদের কতটুকু ওয়ার্ক সার্টিফাইড হয়েছে এবং কতটুকু ওয়ার্ক আনসার্টিফাইড রয়েছে, সেটির যোগফল। তাহলে আমাদের ওয়ার্ক সার্টিফাইড ছিল 4 লক্ষ টাকা, আর বলা ছিল যে আমাদের ওয়ার্ক ডানের 10% আনসার্টিফাইড রয়েছে, অর্থাৎ 3,35,000 টাকা 10% ওয়ার্ক আনসার্টিফাইড রয়েছে। তাহলে সেই 10% যদি আমরা ক্যালকুলেট করি 3,35,000 টাকার উপরে, তাহলে আমাদের সেই টাকার পরিমাণটি দাঁড়ায় 33,500 টাকা। তাহলে 4 লক্ষ টাকার সাথে 33,500 টাকা যোগ করলে আমাদের ওয়ার্ক সার্টিফাইড এবং ওয়ার্ক আনসার্টিফাইড মিলে আমাদের টোটাল ওয়ার্ক দাঁড়ায় 4,33,500 টাকা। এই 4,33,500 টাকা থেকে এই 4,33,500 টাকা কিন্তু আমাদের ইনকাম, আর এখান থেকে আমরা বাদ দিয়ে দিব আমাদের
কস্ট অফ ওয়ার্ক ডান, কত টাকা আমাদের কস্ট হয়েছে। তাহলে রেভিনিউ 4,33,500, সেখান থেকে আমরা ওয়ার্ক ডান 3,35,000 টাকা বাদ দিয়ে দিলে যে অ্যামাউন্টটি থাকবে সেই ব্যালেন্সিং ফিগার থেকে আমরা বলছি নোশনাল প্রফিট বা ধারণাকৃত মুনাফা। তাহলে আমরা নোশনাল প্রফিট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটি আমরা দেখে নিলাম। এই 98,500 টাকা কিন্তু আমরা এর আগের স্লাইডে প্রয়োগ করেছি, তখন আমরা বলেছিলাম পরবর্তী স্লাইডে এটি আমরা আলোচনা করব। তাহলে নোশনাল প্রফিট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটি তোমরা দেখে নিলে। এরপর তাহলে এই ধাপটি অর্থাৎ দ্বিতীয় ধাপটিও কিন্তু আমরা সম্পন্ন করে ফেললাম। এখন আমাদের নোশনাল প্রফিট 98,500 টাকা, সেটি আমরা পরবর্তী ধাপে নিয়ে আসবো ব্যালেন্স বিডি হিসাবে, এবং সেখান থেকে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টে যে প্রফিট টেকেন আমরা ওয়ার্কিংস এর মধ্যে ক্যালকুলেট করেছি 52,533 টাকা, সেটি আমরা লিখব, এবং বাকিটা আমরা ব্যালেন্সিং ফিগার যেটি থাকবে 45,967 টাকা, সেটি আমরা প্রফিট প্রভিশন হিসেবে রেখে দিব। অর্থাৎ আমরা ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করলাম 52,533 টাকা, আর বাকি 45,967 টাকা আমরা প্রভিশন হিসেবে রেখে দিলাম। এভাবে আমরা একটি কন্ট্রাক্ট কস্টিং ক্যালকুলেট করব। তাহলে নিশ্চয়ই তোমরা তিনটি ধাপ কিভাবে করতে হবে এবং ওয়ার্কিংস গুলো কিভাবে করতে হবে সেটি বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখে নিলাম আমাদের জব কস্টিং এবং কন্ট্রাক্ট কস্টিং এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিভাবে সলিউশন করা যায়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনা যে বই দুটি থেকে তোমরা সহায়তা নিতে পারো, তার একটি হলো চার্লস টি হর্নগ্রেন, শ্রীকান্ত এম ডটার এবং জর্জ ফস্টারের লেখা কস্ট অ্যাকাউন্টিং বই। এছাড়াও চন্দ্রশেখরের লেখা জব কস্টিং, ব্যাচ কস্টিং এবং কন্ট্রাক্ট কস্টিং এর উপর যে বইটি লেখা কস্ট অ্যাকাউন্টিং, সেটিও তোমরা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা যদি বাংলাদেশি রাইটারের বই দেখতে চাও, সেক্ষেত্রে আজিজিয়া বুক ডিপো, কমার্স পাবলিকেশন এবং সমন্বয় প্রকাশনীর বইগুলো তোমরা দেখতে পারো। তাহলে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, বাংলাদেশকে ভালো রাখো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।